দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে আমরা কথা বলতে চাই ইরান যুদ্ধ নিয়ে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং আছেন রাহিদ এজাজ, কূটনৈতিক প্রতিবেদক, প্রথম আলো। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই রাহিদ এজাজ, আপনার কাছে আসতে চাই। এই মুহূর্তে যে খবরগুলো সামনে আসছে সেখানে প্রকাশ্যেই এই যুদ্ধে জড়িয়ে আছে লেবানন, ইয়েমেন, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থেমে গেছে বলে মনে হচ্ছে না, এবং ইরানকে এক ধরনের সমর্থন দিচ্ছে চীন এবং রাশিয়া। আমরা কি একরকমভাবে বিশ্বযুদ্ধের মধ্যেই প্রবেশ করে গেছি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমরা যখন আজকে কথা বলছি ঠিক 1 ঘন্টা পরেই মার্চও শেষ হয়ে যাবে। 1 মাস পেরিয়ে আমরা দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাচ্ছি। অপারেশন এপিক ফিউরি নামের ইসরায়েল এবং ইউএস মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করলো, কিন্তু যুদ্ধটা এভাবে যাবে আমি যদি ভুল না করি, আমরা তিনজন কোনো না কোনোভাবেই বিভিন্ন আলোচনায় যুক্ত ছিলাম, এবং এটা বলাই বাহুল্য, আমরা বোধহয় যদি ভুল না করি আমরা বলেছিলাম তিনজনেই এটা একটা প্রোটেক্টেড ওয়ার হতে যাচ্ছে। এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে যুদ্ধের জন্য আলোচনা শুরুর আগে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশ সহ অনেক দেশ যারা যুদ্ধের পক্ষে নয় তারা যেভাবে এই যুদ্ধের আঁচটা টের পাচ্ছে। আমরা যখন এই আলোচনা শুরু করি সবাই কোনো না কোনোভাবে ব্যক্তিগত বা দাপ্তরিক যানবাহনে চলাচল করি, তার রেশটা আমরা ভোগ করছি, বাজারের প্রভাব পড়ছে। এবং আপনি যেটা শুরু করলেন পাকিস্তান আফগানিস্তান, সেটা তো অন্য একটা ফ্রন্টিয়ার, রাশিয়া চায়না জড়িয়ে গেছে কিনা। তার চেয়ে বড় কথা আজকে সন্ধ্যা থেকে আমরা যে খবরটা দেখছি, ইউকে কে তাচ্ছিল্য করে ট্রাম্প যেভাবে বলছে, বিশেষ করে আমরা দেখছি স্পেন তার সাথে যুক্ত নেই, ইউরোপের অপরাপর মিত্রগুলো যেভাবে ট্রাম্পকে অ্যাবান্ডন করছে। তো সব মিলিয়ে ট্রাম্প যে মিসক্যালকুলেশন করেছে কিনা, ইভেন কি ইসরায়েল, আজকে যদি আমি দুটা অপিনিয়ন পড়ছিলাম যে ইসরায়েলের সমালোচনা করে যে ইসরায়েলও মিসক্যালকুলেশন করছিল কিনা, সে আলোচনা হচ্ছে। আপনি তো বিশ্বযুদ্ধের কথা বলছিলেন, আমার মনে হয় এবারের যুদ্ধটাকে আমরা কোনোভাবেই প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে মেলাতে পারি না। যুদ্ধের ধরন পাল্টে গেছে, গতি প্রকৃতি পাল্টে গেছে, এবং যে ওয়েতে পুরো জিনিসটা হচ্ছে, ইভেন কি আপনি যখন সেটা রাশিয়া চায়না বলছেন, অপরাপর পক্ষ বলছেন, তার চেয়ে বড় কথা আমরা যে বিক্ষোভগুলো খুব মার্কিন মূল্যকে দেখছি বিভিন্ন অঙ্গরাজ্য জুড়ে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, ঠিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে আমেরিকার ক্যাম্পাসগুলোতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে একটা আন্দোলন শুরু হয়েছিল, ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল। আমরা তার সাথে তুলনা করতে পারি কিনা। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, আপনি আন্দোলন করছেন, মানবাধিকারের কথা বলছেন, অধিকারের কথা বলছেন, এই বলে তো ট্রাম্পকে থামানো যাচ্ছে না। আসলে আপনি ট্রাম্পকে থামাবেন কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্প নিজেই তো এখানে পুলব্যাক করার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না, ইরানকে সে যে জায়গায় করেছে। এবং তার চেয়ে খারাপ যে কথাটা, অন্তত আমি আপনি যে দেশের নাগরিক, বাংলাদেশের কথাটাই বলি, মিডল ইস্টে যে দেশগুলো থেকে আমরা জ্বালানি আনি, যে দেশগুলোতে আমাদের কর্মী কাজ করেন, যেখান থেকে রেমিটেন্স আসে, আমাদের অর্থনীতিটাকে সচল রাখে, সেখানে যে ধাক্কাটা এসে লাগছে তার রেশটা কিন্তু গোটা দুনিয়া জুড়েই পড়ছে। এবং এখন যুদ্ধের চাইতে, আমি যদি ভুল না করি, আমি ভেবে দেখি স্ট্রেট অফ হরমুজ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যে স্ট্রেট অফ হরমুজে কি হবে, এই জ্বালানির প্যাসেজটা কি হবে। এবং গতকালকে যদি আমি ভুল না করি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আমরা মনে আছে নিশ্চয়ই, ফার্টিলাইজার এবং গ্রেনের জন্য 2022-এ রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে একটা সেফ প্যাসেজের জন্য একটা নেগোসিয়েশন, সেরকম একটা আজ তারা মানে বিশ্বের সাবেক নেতারা একটা আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে ইরানের যে যুদ্ধ, তার বিস্তার কিন্তু গোটা পৃথিবীকে ছাপিয়ে গেছে। তো সেটাকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বলবো না, নতুন মাত্রায় বিশ্ব একটা নতুন যুদ্ধের সাক্ষী হচ্ছে, আমাদের সামনে সেই প্রশ্নটাকে বড় করে এনে দাঁড় করিয়েছে বলে আমি বিশ্বাস করি। অধ্যাপক রানা, আপনার কাছে পর্যায়ে আসি। একটা পর্যায়ে শুরুতে বলা হচ্ছিল যে ইরান যদি যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে পারে সেটাই তাদের জন্য বিজয়। সেই দিক থেকে চিন্তা করলে এখন যে অবস্থায় আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই বারবার বলছে যে কোনো না কোনো ভাবে একটা চুক্তিতে আসা যায় কিনা, ইরানের তরফ থেকে বারবারই সেটা অস্বীকার করা হচ্ছে, ইরান কি একরকম ভাবে এই যুদ্ধে এগিয়ে আছে? একদম আপনার প্রাইমারি লেভেলে যদি আমরা থিঙ্কিং করি, তাহলে এটাই এখন ধরে নিতে হবে। কারণ
যেহেতু কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তারা যখন যুদ্ধটা শুরু করে তখন কিন্তু আমরা এই মেসেজটাই কনভে করা হয়েছে যে উইদিন 7 days এই যুদ্ধ সমাপ্ত হবে এবং তারা বিজয়ের পতাকা উড়াবে, অর্থাৎ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলছি। তো বাস্তবতা যেহেতু সেটা ঘটেনি, কাজেই আপনি ইরানকে এগিয়ে রাখতে পারেন। বাট আমি যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে এই যুদ্ধটা মূলত রাহিদ ভাই ইতিমধ্যেই বলেছেন, এখনকার যে যুদ্ধের শেপ, যুদ্ধের যে প্যাটার্ন বা ওয়ার ট্যাকটিক যেগুলো আমরা দেখি, এগুলোর সাথে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা হিউম্যান বিইং হিসাবে যে 1919 কিংবা হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ওয়ারগুলো পৃথিবীর মানুষ দেখেছে, সেই ওয়ারের বা সেই কনভেনশনাল কিংবা ট্রেডিশনাল ওয়ারের মতো কিনা এই ওয়ার। এই ওয়ার যেহেতু সেরকম না, এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করছি সবাই। কেউ বলছে এটাকে যে এটা শুরু হয়েছিল হয়তো হাইব্রিড ওয়ার দিয়ে, কিন্তু পরে এখন আমরা বলছি যে ইরান যেটা করছে এটাকে অ্যাসিমেট্রিক ওয়ার বলছি আমরা। সব ঠিক আছে এবং এখানে সফট পাওয়ার ব্যবহৃত হচ্ছে হার্ড পাওয়ারের থেকে। বাট মূল কথা হচ্ছে যে ইরান এই যুদ্ধটাকে কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি যে আমেরিকা যেভাবে চাইছে যে খুব কম সময়ে, অর্থাৎ যেটা সে ইরাকে করেছে, যেটা সে আপনার গাদ্দাফির বেলায় হয়েছে লিবিয়াতে, ঠিক এরকম যদি তার প্রিপারেশন নিয়ে সেটা শুরু করে থাকে তাহলে সেটা সে ভুল করেছে। এই কথাগুলোই আমাদের আলোচনায় বহুবার এসেছে এবং এখনো আমরা বলছি যে ইরান এই যুদ্ধের সব থেকে বেশি যে জায়গাটাকে তারা এমফাসাইজ করছে সেটা হচ্ছে তারা ট্রেডিশনাল ওয়ারের মধ্যে নেই, এবং ট্রেডিশনাল ওয়ারের মধ্যে না থাকার কারণে তারা ধরেন যুদ্ধের যে কৌশল, অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি যে এই রণাঙ্গনে এখন আপনার যে প্রশ্ন, টিকে থাকাটাই হচ্ছে গিয়ে বিজয়। এবং ইরান কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে, হয়েছে 1 মাস এই যুদ্ধ, এবং সে কিন্তু শুধু যে টিকে আছে সেটা নয়। কারণ হচ্ছে আমরা যখন প্রথম এই যুদ্ধ শুরু হয় আমরা অনেক গল্প শুনেছি বাংলাদেশে, বিশেষ করে যারা, আমি উইথ রেসপেক্ট কি বলতেছি, বাংলাদেশের যারা আলোচক, আমরা যারা আলোচনা করি, যারা বিশ্লেষণ করি, যারা সমরাষ্ট্রবিদ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এটাকে এক ধরনের স্যাটায়ার করেছেন যে ইরান কি যুদ্ধ করবে। এবং গত বছরও যখন জুন বা জুলাই মাসে 12 দিন যুদ্ধ হয় তখনও কিন্তু একই কথা বলেছে। কিন্তু আমরা যেটা দেখছি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে ইরান তো সার্ভাইভ করছে, এবং এবারে যেটা হয়েছে ইরান শুধু সার্ভাইভ করছে না, আপনার প্রথমে বলা হয়েছে যে আয়রন ডোম কিছু করা যায় না, আপনার পেট্রিয়ট কিছু করা যায় না, থার্ড কিছু করা যায় না, তারপরে হচ্ছে গিয়ে জিএমডির কিছুই করা যায় না, আমি অর্থাৎ আকাশ প্রতিরক্ষার কথা বলছি। কিন্তু আমরা দেখলাম গত 1 মাসে এই সবগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে ইরান, এবং এটাই ফ্যাক্ট। এখন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা ইসরায়েলের প্রেসিডেন্ট, ওনারা দুজন কি বলছেন সেটা আমাদের বিশ্বাস করারও বিষয় না, এবং এটা আমরা মনে করি যে এখন প্রাসঙ্গিক কন্টেন্টও না। কারণ উনি বলেছেন 7 দিনে শেষ হবে, আবার কখনো বলছেন যে এই যুদ্ধে হচ্ছে গিয়ে আমার ঠিক একইভাবে যদি আপনি এই প্রশ্ন আলোচনার জন্য করেন যে যখন আপনি বলতেছেন যে আপনি এয়ার বেজ যুদ্ধটা শুরু হলো, আমরা দেখলাম যে আকাশ পথের যুদ্ধ, তো যদি সেখানে ইসরায়েল এবং আমেরিকার সফলতা থাকে তাহলে এখন কেন আপনার এই কথা আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখছেন যে সমস্ত তার সৈন্য সামন্ত নিয়ে সে হচ্ছে মধ্যপ্রাচ্যে এক ধরনের মজুত করার চেষ্টা করছে, অর্থাৎ সে এখন যেটাকে আমরা বলি, অর্থাৎ কি বলা যায় এটাকে, মানে হ্যাঁ গ্রাউন্ড ওয়ারে যাচ্ছে সে। তো এখন এই গ্রাউন্ড ওয়ারে যাওয়ার প্রসঙ্গ আসে না যদি না আপনি তো প্রথমে যেটা শুরু করেছিলেন সেখানে তো আপনি বিজয় নিশ্চিত করেছেন, তাহলে আপনি এখন এখানে কেন আসছেন? আবার এখানে যে আসছেন, এখানে আসার পরেও আপনার যে কনফিডেন্ট আপনি দেখাচ্ছেন, তো সেই একই কনফিডেন্ট তো যারা বিশ্লেষক রয়েছেন, যারা বোদ্ধা রয়েছেন, তাদের নিজেদের কাছেও এই প্রশ্ন, আমার এই প্রশ্ন, আমি এই প্রশ্ন অনেককে করি, আপনাকেও করতে চাই, সেটা হচ্ছে যে এই একই কনফিডেন্ট তাদের ভিয়েতনাম ওয়ারে ছিল, একই কনফিডেন্ট তাদের সোমালিয়াতে ছিল, একই কনফিডেন্ট তাদের আফগানিস্তানে ছিল, একই কনফিডেন্ট থাকার পরেও তারা কেন হচ্ছে গিয়ে 20 বছর পরে সেই তালেবানদের কাছে এই ক্ষমতা হস্তান্তর করে চলে গেল? তারা কেন ভিয়েতনামে, মানে খুবই বাজেভাবে বললে যে ভিয়েতনাম থেকে শুধু পিছু হটা না, ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস আমরা অনেকে জানি, এবং আমি আরো অর্থাৎ তথ্য উপাত্তের জন্য বলছি যে খুব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মাতা কিংবা প্রডিউসার, ডিরেক্টর, তাদের নির্মাণ করা যে বিখ্যাত সিনেমা উই আর সোলজার 2003 তে যেটা রিলিজ হয়, আপনি সেটা দেখেন, সেখানে দেখবেন যে আমেরিকান সোলজাররা কিংবা আমেরিকা সেখান থেকে কিভাবে পালিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে এই যুদ্ধের আপনার সকল কিছু বিশ্লেষণ করলে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাই, সব ক্ষেত্রেই, অর্থাৎ যুদ্ধের যেগুলো ফ্রন্ট থাকে সেই ফ্রন্ট, আমি শুধুমাত্র সোলজারদের পার্টিসিপেশনের কথা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি ওয়ার যেমন একটা ফিল্টার রয়েছে, এটা
ঠিক তেমনি এই যুদ্ধে বেশ কিছু বিষয় প্রাসঙ্গিক হয়ে গেছে। কি রকমের? আপনি এই যুদ্ধে এখন কিন্তু যতটা না শুরু হয়েছিল যে এই লড়াইতে কোন দেশ বা কোন হচ্ছে গিয়ে ইরান টিকে থাকবে নাকি ইসরায়েল টিকে থাকবে, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি হবে, রিশেপ হবে, এগুলোর থেকে এখন ইম্পর্টেন্ট হয়ে পড়েছে পৃথিবীর অর্থনীতি কি আদৌ টিকে থাকবে কিনা, আপনার সাপ্লাই চেইন টিকে থাকবে কিনা, এবং সেই নিয়ন্ত্রণটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের হাতেও না এবং ইসরায়েলের হাতেও না। কাজেই এই বিষয়গুলো কিন্তু এখন বেশি প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওয়ারটা যেটা আমি বলেছিলাম যে হাইব্রিড ওয়ার বলেন, তারপরে একটা এসিমেট্রিক বলেন, এখন কিন্তু এটা ইকোনমিক ওয়ারফেয়ারের দিকে টার্ন নিচ্ছে, এবং সেই ওয়ারফেয়ারের নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ইরানের হাতে। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে, গত এক মাসে প্রায় $1 বেড়ে গেছে গ্যালন প্রতি, এবং এই অবস্থায় একটা পর্যায়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা হরমুজ প্রণালী পার হতে যাচ্ছেন তাদের নিরাপত্তা দেবে, তাদের ইন্স্যুরেন্স দেবে, আজকে এসে তিনি বলছেন যে যার যার নিজ দায়িত্বে হরমুজ পার হতে হবে। তাহলে কি একরকম হরমুজের ব্যাপারে পরাজয় স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ আপনাকে। আজকের যে খবর তাতে সেরকমই মনে হচ্ছে, পরাজয় বলবো না, কিন্তু তারা পিছু হচ্ছে একটুখানি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প দুটো বিষয় বলেছেন আজকে, এবং হেক্সের যিনি ওদের ডিফেন্স মিনিস্টার তিনি এটা করবোরেট করেছেন যে তারা ওখান থেকে সরে আসতে চায়। এটা হলো একটা বিষয়, ইরান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসতে চাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে হরমুজ প্রণালীটাকে ওপেন করা নিয়েই তো এই যে গ্রাউন্ড মোবিলাইজেশন যেটাকে বলছে, স্থলযুদ্ধের প্রস্তুতি, সেখানেও বলছে যে হরমুজ এই অবস্থায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটা নেগোশিয়েট করতে চাচ্ছি। তো তার অর্থ দাঁড়াবে যেখানে ইরানের জন্য, তো একটু আগে রানা ভাই যেটা বললেন যে এই যে অসম যুদ্ধের অস্ত্র হিসাবে কিন্তু ইরান এই হরমুজ প্রণালীকে ব্যবহার করছে, এবং সেই হরমুজ প্রণালী যদি অমীমাংসিত রেখে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে আসে, তাহলে অর্থ দাঁড়াবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার, যদি আপনি প্রথম থেকে তার লক্ষ্যমাত্রা দেখেন, রেজিম চেঞ্জ হয়নি, সারেন্ডার হয়নি, তারপরে এখন যেটুকু করার চেষ্টা, হরমুজ প্রণালী খুলবে বা এর জন্য যুদ্ধ করবে, কিছুই হয়নি। এখন এই লক্ষ্য, প্রধান লক্ষ্য, যুদ্ধ লক্ষ্য যদি অর্জন করা সম্ভব না হয়, তাহলে এটাকে তো আপনি ওইভাবে ব্যাখ্যাই। এখন আমার নতুন লক্ষ্যের কথা বলছেন রুবিও, সেখানে বলা হচ্ছে সেখানে বিমান বাহিনী ধ্বংস করা হবে, নৌবাহিনী ধ্বংস করা হবে, ফ্যাক্টরি ধ্বংস করা হবে এবং মিসাইল গুলো ধ্বংস করা হবে। তো তাদের কি লক্ষ্য প্রতিদিন পাল্টে যাচ্ছে? এটা তো অনেক প্রথম থেকে এটা বলা হচ্ছিল যে তারা তো লক্ষ্যই ঠিক করতে পারছেন না, এক এক সময় এক একটা বলছেন। কারণ প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য ছিল রেজিম চেঞ্জের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি, যেটা শান্তিপূর্ণ, ইরান দাবি করছে শান্তিপূর্ণ, পাশ্চাত্য জগৎ মনে করে যে এটা শান্তিপূর্ণ নয়, এটাকে ধ্বংস করা, মিসাইল স্ট্রাকচার ধ্বংস করা, এবং ইরান এক ধরনের মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি যে কাঠামো আছে তার আওতায় থাকে নিয়ে আসা, এই তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো এখন তো মনে হচ্ছে কোনোটাই তারা অ্যাচিভ করতে পারেনি। ইরান এখনো আজকেও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। তো তারা সংখ্যা তত্ত্বের দিক থেকে হ্যাঁ, প্রতিদিন তারা এই এখন পর্যন্ত 10-20 হাজার টার্গেট তারা হিট করেছে, সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে যে এই টার্গেটগুলো হিট করার মধ্য দিয়ে কি তারা ইরানের শক্তিটাকে নিঃশেষ করতে পেরেছে? এবং যদি নিঃশেষ না হয়, সাদাখানভাবে বলছেন ইরানের জন্য টিকে থাকাটাই একটা জয়ের উপকরণ হিসাবে ধরা হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তির প্রেক্ষাপটে যদি আপনি ধরেন, তাহলে ইরান সেখানে কোনো কম্পারেবল শক্তি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বর শক্তি, $1 ট্রিলিয়ন খরচ করে তারা প্রতি বছর তাদের সামরিক ব্যবস্থাপনার জন্য। ইসরায়েল মধ্যপ্রাচ্যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি। এই দুটো শক্তি একসাথে হয়ে যখন গেছে, সেখানে সামরিকভাবে ইরান তাদের মুখোমুখিভাবে এটাকে চ্যালেঞ্জ করবে, সে সক্ষমতার ঘাটতি আছে, বা ইরান এটা অসম একটা যুদ্ধ হিসেবে বলতে পারি। কিন্তু ইরান ন্যাশনাল পাওয়ার বলে একটা কনসেপ্ট আমরা ব্যবহার করি। একটা জাতির ন্যাশনাল পাওয়ার বলতে এখানে সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, জনগণের শক্তি বলেন, ডিটারমিনেশন বলেন, ইচ্ছা শক্তি, এসবগুলোকে নিয়েই কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার তৈরি হয়। তো ইরান এখন এই ন্যাশনাল পাওয়ার, তার সামরিকটা দুর্বল আছে, অর্থনৈতিকটা অনেক আগে থেকেই দুর্বল, এখনো দুর্বল আছে, তার ধ্বংসযোগ্য হচ্ছে। কিন্তু তার ডিটারমিনেশনটা যদি বলেন, আর অসম যুদ্ধ করার সক্ষমতা, এখানে ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বেশি দেখিয়েছে। কারণ ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই চেষ্টা করেছে এই যুদ্ধটাকে ইরানে কেন্দ্রীভূত রাখতে। ইরান সেটাকে
উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে রূপান্তরিত করে দিয়েছে ইতিমধ্যে। এখন রানা ভাই বললেন সঠিক কথা, যে এটা এখন বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। যে কথাটা আপনি বললেন, আজকে $4 মানে $1 বেশি। $4 যখন পাম্পে, আমেরিকান পাম্পে $4 গ্যাসের দাম হয়, নিশ্চিতভাবেই সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার মধ্যে মারছে যে ইটস এ সিগন্যাল যে আপনি নেক্সট ইলেকশন নভেম্বরেই মিড টার্ম আছে, মধ্যকালীন সময় যেটা হবে, পুরো হাউস এবং সিনেটের 1/3, হাউস পুরাটা বদলাবে, মানে এখানে নির্বাচন হবে। এখন একটা সিটে হাউসে রিপাবলিকানরা মেজরিটি, আর সিনেটে আছে 4টা বা 5টা সিটে। এখন এই মধ্যে একটা সিট ফ্লিপ করা কঠিন না, 4টার মধ্যে 2টা 3টা ফ্লিপ করলে কিন্তু কংগ্রেস হাতে বেড়ে চলে যায়, ডেমোক্রেটের হাতে চলে যায়। ডেমোক্রেটের হাতে যাওয়ার অর্থই দাঁড়াবে যে তাদের হাতে আরো 10টা ইনস্ট্রুমেন্ট থাকবে, যেটা দিয়ে তারা প্রেসিডেন্টকে বিভিন্ন সময় বিরক্ত করতে পারবেন, তাকে আটকে দিতে পারবেন। এবং আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প তো ওনার যে ব্যক্তিত্ব, এটা তিনি মোটেও পছন্দ করবেন। উনি যেভাবে শাসন করতে চান সেই কাঠামোটা বদলে যাবে। এবং তার জন্য কিন্তু এটা মহা রাজনৈতিক, ইরান কি হলো না হলো, ইসরায়েলের কি হলো, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, এবং তার নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে এখানে অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে কেমন আছে এখন, তো অর্থনীতিতে আপনি তেলের $4 যদি গ্যালন হয়, তার প্রতিক্রিয়া আপনি সামগ্রিক অর্থে, আপনি পণ্য সামগ্রীতে পাবেন, যানবাহনে পাবেন, সব টোটাল ইকোনমিক নেটওয়ার্কটার মধ্যে এটা ছড়িয়ে যাবে। এবং যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই যুদ্ধের চাইতেও বেশি আমার কাছে মনে হয় তার জন্য চিন্তার কারণ। এবং এটা প্রতিক্রিয়া আপনি স্টক মার্কেটে হচ্ছে গিয়ে, তো কাজেই উনি যেই উপাদানগুলোকে ধরে নিজের শক্তি জানান দিচ্ছিলেন, সেই জায়গাগুলোতে যে ধস নামছে, এবং তার জন্য এগুলি হচ্ছে প্রধান চিন্তার কারণ। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে এসে আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ। রাহিদ এজাজ আপনার কাছে ফিরে আসতে চাই। সাম্প্রতিক জরিপ বলছে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় রাষ্ট্রপতি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। তার জনপ্রিয়তা ঋণাত্মকে চলে গেছে, কিন্তু এত কিছুর পরেও তার সিনেট বলুন, কংগ্রেস বলুন, সব জায়গাতে তার দল মোটা দাগে তার সমর্থনটা বজায় রেখেছে। এই যে ধাক্কার কথা একটু আগে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে মার্কিন জনগণের পকেটেও এই যুদ্ধের ধাক্কা লেগেছে, তারপরেও আসলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই যুদ্ধ চালিয়ে যেতে পারছেন বা নিজের আসন কিভাবে আঁকড়ে থাকতে পারছেন? ধন্যবাদ। যেটা বলছিলেন হুমায়ুন ভাইয়ের কথা ধরে, আমরা যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়টাতে ফিরে যাই, নিশ্চয়ই আমরা রং দিয়ে আমাদের যে কালার ফ্রেমিং নিশ্চয়ই মনে আছে, লাল এবং নীল। আমরা বলতাম যে এই জায়গাটা মিক্স প্যাক হবে, এখানে নীলের আধিপত্য, এখানে লালের আধিপত্য। কিন্তু আনফর্চুনেটলি আমরা বিষয়ের সাথে দেখলাম, যেখানে সুইং স্টেট বলতাম, নীল আর লালের ভারসাম্য দেখতাম, সব রকম ভারসাম্য আমাদের সবার প্রেডিকশন বা অনুমান প্রত্যাশাকে ছাড়িয়ে সেখানে দেখা গেছে কি এক ধরনের লাল ঢেউ। তো তাতে করে আমরা কিন্তু বিস্মিত হয়েছিলাম, অবাক হয়েছিলাম। কারণ যেভাবে দেখি না কেন, গণতন্ত্র বলি, মানবাধিকার বলি, আমরা যদি ভ্যালুজের কথা বলি, ডেমোক্রেটিক ভ্যালুজ, এখানে আমেরিকাকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে দেখি, অন্তত ইতিহাসের ধারাবাহিকতা। আপনি বলতে পারেন আপনার টিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু এটা তো সত্য, তার ইতিহাস সেটা বলে। কিন্তু সেই আমেরিকার ইতিহাসেই ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এবং দ্বিতীয়বারের মতো, যিনি তার ফার্স্ট টার্মের পর সেকেন্ড টার্ম যখন করেন, পরাজিত হওয়ার পর যে ঘটনাগুলো করেছিল, নিশ্চয় আপনি ভুলে যায়নি, ক্যাপিটল হিলে হামলা হয়েছিল, তার ইলেকশনের রেজাল্টকে চ্যালেঞ্জ করেছিল, এবং ন্যাক্কারজনক ঘটনা। তখন আপনি এই প্রশ্নটা তুলেছিলাম যে গোটা দুনিয়া জুড়ে মানবাধিকার, নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, ভ্যালুজ নিয়ে যে কথাগুলো আমেরিকা অন্যদেরকে ডিকটেট করে, লেসন দেয়, সেটা করার ক্ষমতা বা অধিকার তার আছে কিনা। তো এই জিনিসটা আমেরিকা নিজেই তো সর্ট অফ একটা আইরনি হিসেবে দেখা দিয়েছিল। তো সেই দেশেই কিন্তু এবার বিপুল বিজয়ের মধ্যে দিয়ে ট্রাম্প ক্ষমতায় এলেন দ্বিতীয়বার, এবং আপনি বলছেন যে তার সব রকম ট্রেন্ডে দেখা যাচ্ছে নেগেটিভ, কিন্তু তারপরও তিনি এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, অন্যায় যুদ্ধ, অসম যুদ্ধ, যে যুদ্ধের কোনো যুক্তি নেই, এবং সেই যুদ্ধটা ঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, সে প্রশ্ন উঠছে। আমি আমার প্রথম অংশে বলছিলাম, তো তারপরেও তিনি করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। আপনি যখন এই কথাটা বলছেন, পাশাপাশি নিশ্চয় আমরা গত 72 ঘন্টা ধরে যেই
প্রতিবাদ বিক্ষোভটা দেখছি, নিশ্চয় আপনার মনে আছে ইলেকশনের আগে যেটা হয়েছিল সেই রকম একটা আপনার প্রতিবাদের ঢেউ দেখছি। এবং হুমায়ুন ভাই যেটা বলছিলেন, যে আমি যেটা একটু আগে বলছিলাম যে মিড টার্ম যে ইলেকশনটা আসবে সেই ইলেকশনের রেজাল্টটা কেমন হয়, কিন্তু তার পাশাপাশি এটাও বলতে হয় যে আমেরিকান পলিটিক্সে, আমেরিকান ইলেকশনে ইসরায়েলি লবিস যে রোল, এই প্যাকেজ যে ভূমিকার কথা আমরা বলি, সেই ভূমিকাটাকে আমরা কোনোভাবেই খাটো করে ক্ষুণ্ণ করে দেখতে পারি কিনা। এবং সেই জায়গাতে আমার কাছে, আমি এখনো বিশ্বাস করি, মনে করি জোরালোভাবে, সেই কারণেই বোধহয় ট্রাম্প এখনো সেটা করে যাচ্ছেন। যদিও আমরা জানি যে যুদ্ধের চেয়ে গত কয়েকদিনের মূল আলোচনা কিন্তু কেন্দ্রীভূত হয়ে গেছে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে। হরমুজের সেফ প্যাসেজ হবে কি হবে না, হরমুজে পারছে কিনা। এবং আজকে বিকেল সন্ধ্যা আমরা যা যা দেখছি, ট্রাম্প যা বলছেন যুক্তরাজ্যকে কটাক্ষ করে, তাতে করে তার যে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তারই কিন্তু একটা রিফ্লেকশন। এবং সে যে পুল আউট করবে, পুল আউট করার কোনো রাস্তা পাচ্ছেন না। হয়তো ওই প্রশ্নটা আপনি রানা ভাইকে করেছেন, ওই জায়গাতে আমি বলি যে কে জিতলো বা কে এগিয়ে আছে। আপনি ইরানকে তুড়ি মেরিয়ে উড়িয়ে দেওয়ার মতো বলছিলেন, কিন্তু 1 মাস পেরিয়ে যাওয়ার পরে প্রবল প্রতাপের সাথে ইরান যেভাবে এখনো যুদ্ধ করে চলেছে এবং চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, সেই জায়গাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে কিন্তু বের হয়ে আসার কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না। অর্থাৎ যে বের হয়ে আসবেন তার ফেস সেভিং এর জায়গাটাও নয়। তো সেই জায়গাতে যুদ্ধটা কোথায় গিয়ে থামবে, এবং যুদ্ধের আমরা থামাথামি যখন কথা বলছি, কিন্তু এই 31 দিনে যে ক্ষতিটা হয়েছে তার রেশটা কিন্তু আমাদের সবাইকে পোহাতে হবে, সেটাই একটা বড় প্রশ্ন হয়ে আছে বলে মনে করছি। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে ফিরে আসি। 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হলো পাকিস্তানে, তারপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার চলে গেলেন চীনে। এই পুরো ব্যাপারটা কি কোন একটা সমাধান নিয়ে আসতে পারে সামনে? একটা সমাধানের প্রচেষ্টার অংশ সেটা বলা যায়। তার কারণ হচ্ছে যে গালফ যারা কান্ট্রিজ আছে, যারা এফেক্টেড হচ্ছে এখন, তারা কিন্তু ল্যান্ড ওয়ারফেয়ারটা চাচ্ছে না। কারণ তারা যেটা ভয় পাচ্ছে যে যদি আমেরিকানসরা গ্রাউন্ড ইনভেশনে যায়, সেক্ষেত্রে ইরান কিন্তু পাল্টা আক্রমণ করতে পারবে। সেই ক্ষেত্রে ইরান এই আশপাশের দেশগুলোর মধ্যে ঢুকে পড়তে পারে, কিন্তু এরকম আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। সেই সক্ষমতা কে আছে তাদের? ওয়েল, ইরানের গ্রাউন্ড ফোর্স তো এফেক্টেড হচ্ছে না। বেসিক্যালি তো আক্রমণটা বেশিরভাগই যাচ্ছে আপনার মিসাইল, আদার ইনস্টিটিউশনস। বাট ইরানের 2টা ফোর্স আছে, তো 3টা ফোর্স আছে। একটা হচ্ছে যে আর্মি আছে, কে বলে এই যে আইআরজিসি আছে, আর একটা প্যারামিলিটারি গ্রুপ আছে, বাইসিক নাকি যেন বলে। তো কাজে এগুলো কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো কাজে এইগুলো তার ইনস্ট্রুমেন্টস গুলো এখন তাদের হাতে আছে। কাজে একটা কনসার্ন, সিরিয়াস কনসার্ন এদের মধ্যে আছে এখন, যে এই যুদ্ধ ইরানের উপর ল্যান্ড আক্রমণ যদি হয়, ইরান পাল্টা দিকে এখানে কোনো দিকে ঢুকে পড়ে কিনা, যেটা একটা ভয়ঙ্কর। আবার হুথি হেজবুল্লাহরা ওইদিকে আবার বাবেল মান্দাব ধরে ওখানে লোহিত সাগর আটকে দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তো কাজে এই বাস্তবতার আলোকেই আমার ধারণা টার্কি, সৌদি, পাকিস্তানিরা মিলে একটা উদ্যোগ নিচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই উদ্যোগে তারা চীনের সমর্থনও চাচ্ছে, এবং আমার ধারণা যে চীন এটাতে সমর্থন দেবে। এখন যেটা দরকার হচ্ছে যে আপনি এই 2 ফর্মুলা যেটা আছে, একটা 15টা আছে, একটা 5টা আছে। এই 2টা কিন্তু অনেক দূরে, একটা কাছাকাছিও না। তো কাজে এখানে একটা কাইন্ড অফ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যেটা এখন বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাকে আপনি ফেস সেভিং, তাকে আপনি এখানে বেরোনোর জন্য একটা মুখ রক্ষার ব্যবস্থা করতে হবে। এবং ইরানের জন্য যেটা হচ্ছে যে ইরান 79 সালে তাদের যে ইসলামিক বিপ্লবের পর থেকে কিন্তু তার আক্রমণের মুখে আছে। সুপ্ত আক্রমণ বলেন, প্রকাশ্য আক্রমণ বলেন, ইরান অন্তত এই জিনিসটা সেটেল করতে চাচ্ছে এখন। সেই জায়গাতে ধরেন ইরান যেগুলো বলছে, কতগুলো জিনিস আছে যেগুলি বলা হচ্ছে বলার খাতিরে, কিন্তু সেটা হয়তো কাজে আসবে না। যেমন ধরুন রেপারেশন চাচ্ছে, ক্ষতিপূরণ চাচ্ছে। ইরানও সেখানে কম্প্রোমাইজ করবে। যে জায়গাটা ইরান কম্প্রোমাইজ করবে না, সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে আক্রমণ তারা করবে না, আর এই প্রতিশ্রুতি দিতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেটা রিকগনিশন দিতে হবে। আন্ডার এনপিটি, আন্ডার নন প্রলিফারেশন ট্রিটি, কিন্তু ইরান এটা রাইট তার। কাজে সেই ক্ষেত্রে যদি আপনি রাইট স্বীকার করেন, তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ঘাটতি হবে না বা অসুবিধা হওয়ার কথা নয়। ইরানের জন্য এইটা স্বীকৃতি পেলে কিন্তু ইরান তার ভবিষ্যৎ কর্মসূচির কথা ভাবতে পারবে অন্তত। এবং
আরেকটা জিনিস ইরান যেটা বলছে, এবং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, হরমুজ প্রণালীতে কিন্তু আপনার ট্যাক্স বসতে যাচ্ছে। খুব সম্ভবত ইরান তার আর্থিক অবস্থাটাকে পুষিয়ে নেওয়ার জন্য হরমুজ প্রণালীতে আপনার বসিয়ে দেবে ট্যাক্স, যেটা সুয়েজে হয়েছিল ইজিপ্ট মিশরকে কেন্দ্র করে। তখন যদি হতে পারে, এখন সেটা এই ফর্মুলা কিন্তু হরমুজ প্রণালীতে বসতে পারে। যদি সেটা বসে, তাতে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু তিনি মুখ রক্ষা করে নেভিকে শেষ করেছেন, এয়ারফোর্স ডিস্ট্রয় করেছি, এস্টাবলিশমেন্ট ডিস্ট্রয় করে ফেলেছি, মিসাইল 90% শেষ হয়ে গেছে, এই কথা বলে নিজে জয়ী, এটা বলে তিনি বেড়ে যেতে পারেন। এবং আমার ধারণা এই গ্রুপটা যারা এখন নেগোশিয়েট করছে, তারা এইরকম একটা মুখরক্ষামূলক ফর্মুলা বের করার চেষ্টা করছে। এই 15টা 5টা মিলে 20টার মধ্যে কোন রকম মিলে কয়েকটা কমন ফ্রেম বা কমন গ্রাউন্ড তারা বের করতে চেষ্টা করছে। আমি একটু আজকে ট্রাম্পের কথা শুনে একটু আশাবাদী হওয়ার চিন্তা করছি। জি, অধ্যাপক রানা, এখানে এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। এই পুরো শান্তি আলোচনার একটা বড় শর্ত হচ্ছে এখানে বিশ্বাস থাকতে হবে। কিন্তু এই যুদ্ধটা তো শুরুই হলো যখন একটা আলোচনা চলছে, তার মাঝখানে একটা দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার মধ্য দিয়ে। এই বিশ্বাস তাহলে আবার এই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কিভাবে অর্জন করতে পারে ইরানের? এটা একদমই স্পষ্ট উত্তর হচ্ছে, প্রশ্নই আসে না। কারণ হচ্ছে আমেরিকানরা যে হিপোক্রেট, এবং তারা যে তাদের কথা কাজ এবং আমেরিকান ফরেন পলিসিতে, এটা আমরা নিজেরাও জানি, যখন কথা বলি গল্প করি আমরা, তখন বলি যে তারা যদি আজকে আপনাকে বলে যে মার্কিন প্রেসিডেন্ট পূর্ব দিক বললে, আপনাকে বুঝতে হবে আপনি পশ্চিম দিক ধরে নিতে হবে। কারণ তিনি মুখে যেটা বলবেন প্র্যাকটিক্যালি সেটা ঘটবে না। যেমন তিনি যেটা এখন পর্যন্ত যতগুলো বলেছেন, এর আগের বারও যখন বলছেন না হামলা করবে না, তখন ঠিকই এসে হামলাটা করেছে। বোমবারের কথা বলতেছি আমি, B2 দিয়ে যখন গত বছর। তো একই ঘটনা এবছরও এদেরকে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ন্যাশনাল স্টেট হিসেবে আমেরিকানরাই রাখে নাই। আর ইসরায়েলিদের তো বিশ্বাসের প্রশ্নই ওঠে না। বরং আপনি যেটা বলছেন যে এখন যে নেগোসিয়েশন গুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমার কাছে বরং মনে হচ্ছে এটা একটা ইকোনমিক লড়াই ছিল, এবং আমেরিকা হয়তো শুরু করেছিল রেজিম চেঞ্জ করবে, কিংবা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা কিংবা টপ পোর্টফোলিওতে যারা ছিল তাদেরকে হত্যা করবে, সেই সব জায়গা হতে পারে। কিংবা তারা এবারের হামলায় যদি বলে যে আমরা ইরানকে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস নিয়ে যে ট্রাই করছে সেটাকে আমরা ডিস্ট্রয় করবো, তাহলে গত বছর কি করেছে? গত বছর তো একই অজুহাতে তারা হামলা করেছে। তার মানে এইটা এবার কোনো এক্সকিউজ ধ্বংস করে দিতে পেরেছে এবং সেটা সেলিব্রেট করেছে যে আমরা করতে পেরেছি। তাহলে এবছর কেন? এবছর এসেছিল, এটা হুমায়ুন ভাই প্রথমেই বলেছেন, মূলত রেজিম চেঞ্জ, এবং তাদের হয়তো টার্গেট ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি হত্যা করা যায় তাহলে মানুষ রাজপথে নেমে আসবে, এবং তারপরে তারা খুব সম্ভবত আগের যে রেজা শাহ পাহলভির ছেলে তাকে নিয়ে এসে একটা রেজিম চেঞ্জ করবেন, নতুন করে সরকার ব্যবস্থা করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতার সেটা ঘটেনি। বরং যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে, এই যুদ্ধটাকে ক্যাপিটাল করেছে অনেকেই। লাইক আপনি রাশিয়ান ফেডারেশনের কথা বলতে পারেন, চীনের কথা বলতে পারেন। আজকে এই যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, সেটা কি যুদ্ধ থামানোর জন্য নাকি যুদ্ধটা কন্টিনিউ করার জন্য, এই প্রশ্নও কিন্তু দাবি রাখে। কারণ হচ্ছে যুদ্ধটা যদি কন্টিনিউ করে, তাহলে যেটা যে আউটপুটটা আমরা দেখতে পাই বা যে আউটকামটা আসে, সেটা হচ্ছে যে স্টেট অফ হরমুজ এখন পুরোপুরি হচ্ছে নিয়ন্ত্রণে রয়েছে ইরানের। তার মানে আপনার, আমরা যে কথাগুলো বলি কিংবা সচরাচর আমাদের গণমাধ্যমগুলো যেটা বলে যে এখান থেকে আমরা কিন্তু তেল নিয়ে আমাদের আলোচনাটা শুরু হয় যখনই মধ্যপ্রাচ্য নিয়ে আমরা কথা বলি, বাট এখানে কিন্তু ইস্যু শুধু তেলের নয়, এর বাইরে বিরাট একটা বাজার রয়েছে। এবং মিথেন গ্যাস থেকে শুরু করে আপনার কৃষি পণ্য বলেন, আপনার এই ল্যাপটপ কিংবা মোবাইল কম্পিউটার চিপস, এই সব কিছুর উপরে এক ধরনের ডিপেন্ডেন্সি আছে। অর্থাৎ একটা সাপ্লাই চেইন কিন্তু সে ব্রেক করে দিচ্ছে, যার ফলে আপনি একটা হয়তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে তেলের প্রাইস হাইকিং হয়েছে। কিন্তু এর পরে যেটা ঘটবে, কারণ রাশিয়ান ফেডারেশন কিছু 2-3 দিন আগে খুব সম্ভবত রাশিয়ান প্রেসিডেন্ট তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বলেছেন আমরা আর পেট্রোলিয়াম এক্সপোর্ট করবো না। কারণ কি আমরা করবো না? আমরা মনে করছি যে কোভিডের সময় যে ঘটনাটা ঘটেছে পৃথিবীতে, বৈশ্বিক যে মন্দা হয়েছে, তার থেকে ভয়াবহ বিপর্যয় সামনে হতে পারে, কাজেই আমি আমার দেশকে আগে সার্ভ করবো। তো এটা বলার ফলে যেটা হয়েছে, আপনি পেট্রোলিয়াম বলেন আর তেল বলেন, এই পুরো ব্যবস্থাটা কিন্তু প্রাইস হাইকিং হবে। এবং যখনই সেটা হবে, বেনিফিটেড কি হবে? বেনিফিটেড হবে ইরান প্রথমত, দ্বিতীয়ত হবে হচ্ছে রাশিয়ান ফেডারেশন, তৃতীয়ত হবে চায়না। চায়না হবে এ কারণে, যে কারণ ইরান কিন্তু বলছে যে আপনার হরমুজ প্রণালী দিয়ে আপনি হচ্ছে গিয়ে জাহাজ নিতে পারবেন বা
তেল কিনতে পারবেন ইরানের কাছ থেকে যদি আপনি ইউয়ানের কেনেন, অর্থাৎ চায়না মুদ্রায় কেনেন, তাহলে ডলারাইজেশন হচ্ছে, অর্থাৎ আপনি ডলারের যে পেট্রো ডলার নিয়ে সেই 80 দশক থেকে যে আমেরিকা হওয়া এবং ধরুন আপনার পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা, এই পুরো ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য আপনার ডলারাইজেশন দরকার। এবং সেটা যদি তারা এখন এই যুদ্ধ কন্টিনিউ করতে পারে, এবং যেমনটা 1956-এ অর্থাৎ সুয়েজ খালকে কেন্দ্র করে ব্রিটিশরা এখান থেকে তল্পিতল্পা ঘুচিয়ে মধ্যপ্রাচ্য থেকে চলে গেছিল এবং ফ্রান্স কিংবা ইসরায়েলকে সাথে নিয়ে সেই অ্যাটাকে তারা, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে কিন্তু সুয়েজ খালকে কিন্তু মিশরের কাছে দিয়ে যেতে হয়েছে। ঠিক তেমনি এখন যেটা হবে, এইখানে একটু আগে রাহিদ ভাই যেটা বললেন যে ধরুন আপনার পুরো নিয়ন্ত্রণ যদি হরমুজ বা স্টেট অফ হরমুজের যদি ইরানের কাছে থাকে এবং এখান থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল অর্থাৎ তারা যদি যুদ্ধ গুটিয়ে চলে যান এবং এই একচ্ছত্র যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে তারা শুধু যে ট্যারিফ বসাবে এমনটা না, আমার ধারণা যে তারা এই শর্ত জুড়ে দেবে, অর্থাৎ রাশিয়ান ফেডারেশন কিংবা চায়নার স্বার্থে যত কিছু করা দরকার এই স্টেট অফ হরমুজ দিয়ে সেটা করা সম্ভব এবং ইরান সেটা করবে। অর্থাৎ ডলারাইজেশনের চেষ্টা যদি তারা করে এবং তারা যদি বলে যে এখান থেকে আপনার শুধু আপনি ট্যারিফ দিবেন তা না, এখান থেকে যদি আপনার তেল নিতে হয় কিংবা অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে আপনাকে হচ্ছে ইউএন চিরা মুদ্রায় কিনতে হবে, আপনাকে তখন সেটাও মানতে হবে। এটাই বাস্তব। আর একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। মুক্তবাক, ফিরে আসবো অধ্যাপক রানা আপনার কাছে। এই যুদ্ধ শুরু তো হলো ইসরায়েলের কারণে এবং ইসরায়েলি যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে গেল, দিনের শেষে কি ইসরায়েল লাভবান হচ্ছে? না, আমার কাছে সেরকমটা মনে হয় না। কারণ হচ্ছে গিয়ে আপনার এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে ইরান তো তার পক্ষ থেকে সে প্রথমে রিটেলিয়েশন করছে এবং এরপরে দেখা যায় যে আজকে পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত সে রিল্যান্টলেস হামলা করে যাচ্ছে এখন। তো যদি সেইটাই হয়, তার মানে ইসরায়েল বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েল খুব ছোট একটা দেশ মানচিত্রে, আপনি লাইক বাংলাদেশের খুলনা বিভাগের মতো 22,000 স্কোয়ার কিলোমিটার। আর ইরান একটা, আমরা যদি ভৌগোলিকভাবে বিশ্লেষণ করি তাহলে এটা অনেক বড় একটি দেশ, ধরুন বাংলাদেশের 15টি দেশের মতো। কাজেই এখন এই হামলা পাল্টা হামলার যখন হয় তখন দেখা যায় যে এই 22,000 স্কোয়ার কিলোমিটারে এবং গত এক মাসে যে পরিমাণ হামলা করেছে ইরান, তাহলে এরপরে এই প্রশ্ন আমার মনে হয় যে আর থাকে না যে ইসরায়েল এতে কি বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, সে যে চেষ্টাটা করেছে, অর্থাৎ তার এই যুদ্ধে যে অবজেক্টিভস গুলো ছিল সেটা সে অর্জন করতে পারে না, যার ফলে এখন তাকে মেনে নিতে হবে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা এদেরকে পরাস্ত করা ইতিমধ্যেই হয়েছে। কারণ যে যে অবজেক্টিভ গুলো বলেছে কোনোটাই তারা আদায় করতে পারেনি। এমনকি সর্বশেষ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বরং এবং ইসরায়েল খুদ নিজ দেশে তাদের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা বিপদে পড়েছে। যেমনটা সারা আমেরিকা জুড়ে প্রসেশন হচ্ছে, 50টা স্টেটের 1200-র অধিক শহরে 90 লক্ষের বেশি মানুষ তারা রাস্তায় নেমে আসছে। ঠিক একইভাবে ইসরায়েলে একই ঘটনা ঘটছে। ইউরোপের বহু দেশ দেখলাম, মাদ্রিদে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসছে এবং সেটা ট্রাম্পের বিপরীতে বেরিয়ে আসছে এবং নেতানিয়াহুর বিপরীতে বেরিয়ে আসছে। তো তাদের অর্জনকে এটা একমাত্র ওনারাই বলতে পারবেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে এই যুদ্ধে মূলত খুব সম্ভবত দেখা যায় যে যারা ওয়ার স্টাডি করেন তারা ভালো বলতে পারবেন। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে ধরুন এই যুদ্ধটা তারা অর্থাৎ সমরযুদ্ধ না করে, অর্থাৎ ফরেন পলিসি বা কূটনৈতিকভাবে যদি যেটা শুরু করেছিলেন তারা প্রথমে কয়েক দফা, যে ইরানকে যদি আপনি সারা এতদিন যেভাবে স্যাংশন দিয়ে রাখা হয়েছিল বিভিন্নভাবে, অর্থাৎ এক ধরনের কোণঠাসা করে রাখা, সেইটা কিন্তু চাইলে তারা আরো অনেক বছর রাখতে পারতো। কিন্তু এখন যেটা হয়েছে বরং উল্টোটা ঘটবে। এখন কিন্তু আপনি ইরানকে কোনো স্যাংশন দিয়ে, যেমনটা একটু আগে হুমায়ুন ভাই বলছেন যে এনপিটি থেকে সে এখন বেরিয়ে আসবে, ইভেন পার্লামেন্টে আজকে সে আইন পাস করেছে যে সে ওখানে থাকবে না এবং পার্লামেন্টে সে ডিসিশন নিয়েছে, ইভেন সে নিউক্লিয়ার ফ্যাসিলিটেট করবে এখন, এই সব বিষয়গুলো নিয়ে সে এখন সামনে আগাবে। আপনি যখন এই বিষয়গুলোতে আপনি তো সে অপ্রতিরোধ্য হবে। এবং আরো বিষয় আছে যে তার যে লিগাসি, যেটা আমরা বারবার বলে আসছি এবং পৃথিবীর মানুষেরও এটা জানা উচিত, আমাদেরও জানা উচিত, যারা যুদ্ধ করছেন তারা হয়তো জেনেই করছেন, কিন্তু আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে যে এই পার্সিয়ানদের 1000 বছরের না, 10,000 বিসি থেকে শুরু করে আপনি একদম মিনিমাম যদি আসেন তাও 3000 বিসি থেকে তার একটা লিগাসি আছে, ইতিহাস ঐতিহ্য পার্সিয়ানদের, সংস্কৃতি বলেন, স্থাপত্য বলেন, বিজ্ঞান বলেন, আপনি ইবনে খালদুন, আল বিরুনি থেকে শুরু করে আপনি লিটারেচার যান, আল্লামা রুমি থেকে শুরু করে শাহনামা, ফেরদৌসি, আপনি যেদিকে যাবেন তাদের একটা বিউটিফুল লিগাসি আছে। এবং ওয়ার, যেটা নিয়ে আমি একটু শেষ করব, আপনি যে ওয়ারের কথা বললেন,
এই ওয়ারেও কিন্তু তার এখন পর্যন্ত আপনার 3000 বিসি থেকে যদি আপনি আসেন 50-এর অধিক যুদ্ধে সে জিতেছে। নিশ্চয়ই। যুদ্ধে হারার ইতিহাস সময় কিন্তু আসলে ইরানের একেবারে কম। সংক্ষিপ্ত। জনাব রেজাজ, আপনার কাছে ফিরে আসতে চাই, ইরান যদি যুদ্ধ শেষ করতে চায় সেটা কবে কিভাবে করবে? দেখুন, ইরান কিভাবে শেষ করবে আমি রানা ভাই কথা টেনে নিয়ে বলি। মোটামুটি আমরা যেটা বলছিলাম, দ্বিতীয় মাসে কয়েক মিনিটের মধ্যে ধরেন 1 মাস পেরিয়ে দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাচ্ছে এপিক ফিউরি নামে তাদের যে অপারেশন, বা ইরান এর সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এবং আমরা তো মোটামুটি এটাতে পরিষ্কার যে যুদ্ধের চাইতে বেশি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার বড় একটা অংশ জুড়েই কিন্তু হরমুজ স্ট্রেইটকে আমরা কম বেশি সবাই এটা আলোচনা নিবদ্ধ ছিল। এবং গতকালকে যদি ফাইন্যান্সিয়াল টাইমসের রেফারেন্স দিয়ে বলে, নিশ্চয় মনে আছে ট্রাম্প তার খার্ক আইল্যান্ড এবং সেখানে ইরানের অয়েলের কন্ট্রোল নেয়, সেটা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আলটিমেটলি ইরানের তেলের দখলও সে নিতে চায়। তো সেই জায়গায় উনি একটু আগে যেটা বলছিলেন যে ইরান যুদ্ধ শেষ করবে, তার চেয়ে বড় কথা ইরান তো এই মুহূর্তে আপার এন্ডে আছে। তো সেই জায়গাতে ইরানের উপরে নির্ভর করছে অনেকটা। এবং একটু আগে হুমায়ুন ভাই যেমনটা বলছিলেন, সুয়েজ খালে যেরকম একসময় লেভি বসিয়ে দেওয়া হয়েছিল, সেই লেভি বসিয়ে দেওয়া হলে তো সেদিকে সে যাচ্ছে। এখন কবে কখন হবে সেটা প্রেডিক্ট করা কিন্তু আসলে মুশকিল। এবং আবার আমি আলোচনার শুরুতে যেটা বলছিলাম, এই ওয়ারটা আমার কাছে বরাবরই মনে হয়েছে এক ধরনের প্রোটেক্টেড ওয়ার হবে এবং সেটাই কন্টিনিউশন করতে পারে, উঠানামা করবে। অর্থাৎ যুদ্ধটা হবে নানান মাত্রিক হবে। আমরা যেটা বলছিলাম, একদিকে মিসাইল এবং অন্যদিকে ড্রোন, এভাবে পাল্টাপাল্টি হচ্ছিল। আর ল্যান্ডের যে কথাটা বলছিলেন, ইরানকে আদৌ যুদ্ধে পরাজিত করা যায় কি যায় না, সেটা নিয়ে প্রচুর মিথ আছে, বাস্তবতা আছে। কিন্তু যে অবস্থায় এখন পর্যন্ত দাঁড়িয়ে গেছে যুদ্ধটা, সেটা ইরানের উপরে মূলত মানে ডিসিশনটা নির্ভর করবে যুদ্ধটা আদৌ কখন শেষ হবে। কারণ ট্রাম্প যে এটা শেষ করতে পারবেন না তা মোটামুটি কিন্তু নিশ্চিত হয়ে গেছে। জি, স্যার হুমায়ুন কবির যদি আপনি করে থাকেন। কি এই প্রশ্নের জবাব? নিশ্চয়ই। যেমনটা বলছিলাম যে ধরেন মধ্যপ্রাচ্যে 1979 সাল থেকে যে পরিবর্তনটা হয়েছে, এবং সেই পরিবর্তনের মধ্যে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গালফ কিংডম যেগুলো আছে, এগুলো একটা অ্যালাইনমেন্ট ছিল। তো এবারের যদি ইরান যদি তার কন্ডিশনের ভিত্তিতে এই যুদ্ধ শেষ করে, তাহলে তার কয়েকটা জিনিসের উপর তার থাকবে। একটা হচ্ছে যে ধরেন এই যুদ্ধের ফলে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সকলের কাছেই সবাই কিন্তু অনিরাপদ বোধ করছে। ইরান অনিরাপদ বোধ করেছে, যুদ্ধ করছে। গালফ যে স্টেটগুলো আছে, সেটা সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, ইউএই, সকলেই অনিরাপদ বোধ করছে। এখন যদি একটা মধ্যপ্রাচ্য এবং বড় ধরনের একটা রিজনাল নন অ্যাগ্রেশন প্যাক্ট না হয়, এটা হলে ভালো, শান্তিপূর্ণভাবে থাকবার একটা সুযোগ তৈরি হবে। যদি না হয়, তাহলে ওখানে একটা নিউক্লিয়ার ওয়েপন কম্পিটিশন ডেভেলপ করতে পারে। এটা কিন্তু সারা পৃথিবীর নন প্রলিফারেশন রেজিম যেটা আছে, এটাকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ এখন ইরান যদি তার প্রতিরক্ষা চায় যে ভবিষ্যতে সে আক্রান্ত হবে না, তাহলে তার জন্য অপশন কিন্তু এটা আসবে, সামনে আসবে। এবং এটা যদি আসে, ইরান যদি সেই অপশনে যায়, তাকে ধ্বংস করেছেন আপনি, 10 বছর লাগবে আবার তৈরি করতে, 20 বছর লাগবে। ইরান এটা করলে সৌদি আরব এটা করবে, সৌদি আরব করলে টার্কি করবে, টার্কি করলে ইউএই যেহেতু নাকের ডগায় আছে ইরানের, তাদের হাতেও পয়সা আছে, তারাও করতে পারবে। বাহরাইন, কাতার আছে, কাতারে পয়সা আছে, তারাও করতে পারবে। তো কাজেই মধ্যপ্রাচ্যে একটা এই ধরনের দুইটা অপশন, একটা হচ্ছে যদি শান্তিপূর্ণভাবে এই যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে, মানে বন্ধটা হচ্ছে সিজফায়ার, তারপরে যদি আপনি শান্তি এটাকে পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে যান, তাহলে মধ্যপ্রাচ্যে সকলেরই নিরাপত্তা দরকার, ইনক্লুডিং ইসরায়েল অ্যান্ড ইরান এবং গালফ স্টেটসগুলো। তো সেখানে একটা পিস অ্যারেঞ্জমেন্ট হতে পারে রিজিওনাল বেসিসে। ইউএস ক্যান টেক দ্য লিডারশিপ, রাশিয়া এবং চায়না ক্যান বি দ্য গ্যারান্টার, এই ধরনের হতে পারে একটা। আদারওয়াইজ অল্টারনেটিভ যদি নেগেটিভ থাকে, তাহলে এই নিউক্লিয়ার একটা ওয়েপন স্প্রেড করার একটা। এই যুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখেন? ইসরায়েলের একটা রেড লাইন আছে, যদি ইসরায়েলিরা তাদের অস্তিত্ব সংকটাপন্ন মনে করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা করতে পারে। 1973 ওয়ারে তারা 13টা নিউক্লিয়ার ওয়েপন মোবিলাইজ করেছিল। 73 ওয়ারে আমেরিকানরা কিসিঞ্জারটা ইন্টারভেন করে থামিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে রক্ষা করেছে।
তো কাজে ইসরায়েলে এগুলো আছে এবং ইসরায়েল এটা প্রয়োজনে ব্যবহার করতে পারে, এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং আমার ধারণা ইরানিরাও সেটা একেবারে মনে রাখছে না, সেটা মনে করার কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এটা মনে রাখছে, কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু পুরো চেহারাটা একটা ভিন্ন প্রেক্ষাপটে চলে যাবে, তখন আপনার কারো কন্ট্রোলেই থাকবে না। আমার ধারণা মার্কিন প্রশাসন এমনকি ট্রাম্প প্রশাসনও সেই বিষয়টা একেবারে মনে রাখছেন না, এটা আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।